বাংলাদেশ নিজেরাই এমন সমস্ত কর্মকাণ্ড করছে এবং সেই কর্মকাণ্ডগুলো এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে আস্তে আস্তে ওই যে ভারত যেমন চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিচ্ছে না না ওইটা ছাড়াই বাংলাদেশ কিন্তু সারা বিশ্ব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এমন একদিন আসবে হয়তো বা দেখা যাবে যে পৃথিবীর অধিকাংশ দেশ বাংলাদেশকে হয়তো নিষিদ্ধের তালিকায় রাখবে, যে তার বাংলাদেশের থেকে লোকজন তাদের দেশে ঢুকতে পারবে না। কেন কথাগুলো বললাম, যে এখানে যে একটা খবর, একেবারে তরতাজা খবর, গত এই যে শনিবারে বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী ফ্লাইটের 71 যাত্রী উধাও নেপথ্যে কি। তো 71 যাত্রী উধাও হয়ে গেল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা কিন্তু একেবারে ওই বোর্ডিং পাস টাস নিয়ে একেবারে সেই বিমানে উঠবে ওই রকম অবস্থায় কথা নাই বার্তা নেই যে 71 জন যাত্রী উধাও হয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু আর বিমানে ওঠেনি। তো ঘটনা কি? ঘটনা হলো বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে যেটা নাকি এই যে মালয়েশিয়াগামী ফ্লাইট ছিল, তো সেইখানে কিছু প্যাসেঞ্জারও ছিল এবং সেই প্যাসেঞ্জারদের কাছে ছিল যে ওই মালয়েশিয়ার ই ভিসা ছিল। মালয়েশিয়া তো এখন ই ভিসা দেয়, তাই না? তো ঘটনা হচ্ছে যখন মনে করেন যে বোর্ডিং পাস নিয়েছে এয়ারলাইন্সের কাউন্টার থেকে, মানে বাংলাদেশ বিমানের কাউন্টার থেকে, তারপরে তারা কি করছে, ওই যে ইমিগ্রেশন ক্রস করছে, অর্থাৎ পুলিশের ওখানে যে সিল সাপোর্ট মারতে হয় ইমিগ্রেশন চেকিং, তো সেটাও কিন্তু পার হয়ে গিয়ে এইবার একেবারে বোর্ডিং ব্রিজে সেখানে লাইনে দাঁড়িয়েছে। এবং লাইনে দাঁড়ানোর পরে ওখানে তো ওই বোর্ডিং পাসটা আবার ওই চেক করে তারপরে ওই যাত্রীদেরকে বিমানে উঠায়, তাই না? তো ওইখানে গিয়ে 5 জন যাত্রীর ই ভিসার যে তথ্য, তার সাথে তাদের টিকিট বা মানে পাসপোর্ট অথবা ওই বোর্ডিং পাসের যে তথ্য, এখানে কিছু গড়মিল লক্ষ্য করা গেছে। তো গড়মিল লক্ষ্য করা গেলে 5 জনকে সন্দেহ করা হয়েছে এবং অবশেষে ওই বোর্ডিং ব্রিজের ওখানে যে চেকিং করা হয়, তারা কিন্তু শনাক্ত করতে পারছে যে এই 5 জনের ভিসা জাল। তো ওই 5 জনকে তো আপলোড করে দেওয়া হয়েছে, সাইড করে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এবং ওই সময় আস্তে আস্তে ওই যে লাইনে 230 জন না 40 জন প্যাসেঞ্জার ছিল টোটাল লাইনে ওই ফ্লাইটে উঠবে, তো দেখা গেল যে ওই লাইন থেকে আস্তে আস্তে এক এক করে প্রায় 71 জন যাত্রী ওখান থেকে আউট হয়ে গেছে। তো 71 জন যাত্রী কীভাবে শনাক্ত করা হলো? কারণ যতগুলো প্যাসেঞ্জার এই বোর্ডিং পাস নিয়েছে, তাই না, তো ততগুলো প্যাসেঞ্জার যখন এই বিমানে উঠলো না, তো এটা তো একটা হিসাব থাকে। তো দেখা গেল যে বোর্ডিং পাস নেওয়ার পরেও 71 জন যাত্রী কী করছে, ওঠে নেই, তারা পিছন দিয়ে সরে গেছে। অর্থাৎ বলাই বাহুল্য ওই 71 জনের ভিসাটাও ছিল জাল। তাহলে 71 জন আর প্লাস 5 জন যেগুলোকে ধরে ওই যে সাইডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তাহলে 71 জন আর 5 কত 76 জন না? তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে একটা ফ্লাইটে যদি 230 জনের মধ্যে যদি 76 জনই জাল ভিসায় মালয়েশিয়া যাইতে চায়, খালি যে মালয়েশিয়া যায় তা তো না, এরকম আরও অন্যান্য দেশেও তো যাইতে চায়, তাই না, যায়ও চলে। তো একটা ফ্লাইটেই যদি 76 জন জাল ভিসাধারীকে পাওয়া যায়, এবং এই ঘটনাটা তো আর এখানে সীমাবদ্ধ থাকবে না, এটা তো সারা দুনিয়ায় কিন্তু প্রচার হয়ে যাবে, তাই না? এবং এই ধরনের লোকজন এই বিভিন্ন দেশে গিয়ে সেখানে ধরাও খায় যে জাল ভিসা, তাই না? এবং এই জিনিসটা তো কোনোভাবেই থামছে না, এই জিনিসটা তো ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ ইদানিংকালে একেবারে পুরো পাগল হয়ে গেছে, মানে অ্যাট এনি কস্ট তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে এখন যে কোনো দেশে যেতে চায়, শোকে যেতে চায়। এটা কোনো অন্যায় কিছু না, কিন্তু এরা যেতে চায় কেন? এরা নিজেদের দেশকে কিন্তু গঠন না করে নিজেদের দেশটাকে আস্তে আস্তে ভাগাড়ে পরিণত করছে, যেটা কিন্তু আমি প্রায় বলি, ভাই নিজের দেশে যদি আপনি সুন্দর জীবনযাপন করতে পারেন, আয় উপার্জন যদি আপনার থাকে, সম্মানজনক জীবন যদি আপনি যাপন করেন, তাহলে তো আপনি অন্য দেশে কাজের জন্য যাবেন না, তাই না? তো এই যে অবৈধভাবে যারা নাকি মালয়েশিয়া যাচ্ছিল, তারা সেখানে যদি পুষে ঢুকে পড়তো মালয়েশিয়াতে, তাহলে কী করতো? মালয়েশিয়া কর্তৃপক্ষ যদি তাদের ভিসা জাল ধরতে পারতো, তাহলে এগুলাকে রাউন্ড আপ করে পাশায় 2টা লাথি দিয়ে ফিরতি ফ্লাইটে আবার নিশ্চয়ই বাংলাদেশে ফেরত পাঠাতো, কিছুকাল আগে যেরকম এরকম করছিল।
তো তারপরে যদি এরা ওই মালয়েশিয়ার ইমিগ্রেশনকে ফাঁকি দিতে পারতো তাহলে তারা ওই মালয়েশিয়ার মধ্যে ঢুকে পড়তো, তারপরে অবৈধভাবে থাকতো, কাজকাম করতো, তাই না? এরপরে পুলিশ তাদেরকে ধরতো বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে থাকার জন্য, পাশাল আর্থি দিয়ে তাদেরকে ফেরত পাঠাতো। আমরা দেখেন খুব আনন্দ উল্লাস অনুভব করি যখন শুনি যে পাকিস্তানের হাজারে হাজারে লোকজন এই যে মধ্যপ্রাচ্যে গিয়ে ভিক্ষা করে, তাই না? তারপরে মনে করেন যে ওই জায়গার কর্তৃপক্ষ তাদেরকে ধরে ধরে রাউন্ড আপ করে তারপরে ওই যে পাশাল আর্থি দিয়ে আবার পাকিস্তান ফেরত পাঠায়, এবং পাকিস্তান সরকারকে হুমকি দেয় যে তোমরা যদি এরকম ভিখারি পাঠাও তাহলে তাহলে কিন্তু তোমাদের দেশের থেকে লোক আসা বন্ধ করে দেবো। বাংলাদেশ থেকে ভিখারিরা যাচ্ছে না, কিন্তু যেভাবে লোকজন অবৈধভাবে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে, এবং যেভাবে এই জিনিসটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সারা পৃথিবী এটা জেনে যাচ্ছে, তাহলে এর পরে এই বাংলাদেশের লোকজনদেরকে অন্য কোনো দেশ সহজে ভিসা দিবে বলেন? এবং এমনও তো হতে পারে যে পরিস্থিতি যখন এরকম, বাংলাদেশের কাউকেই তো কোনো দেশ বিশ্বাস করবে না যে এই লোক ভিসা পাবে, চোখে ঠিক আছে, কিন্তু এই লোক গিয়ে যে ফেরত যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। বিশেষ করে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে যদি কেউ ভিসা পায় তার শতকরা 90-95 জনই তো আর ফেরত আসে না। আমেরিকা, কানাডা এই সমস্ত দেশের ভিসা পাইলেও তো 90-95 জন ফেরত আসে না। এটাই তো বাস্তবতা, তাই না? এখন পরিস্থিতি যদি এরকম হয় তাহলে ওয়ান্স আপন এট এ টাইম কী হবে? এই গোটা পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে রীতিমতো বয়কট করবে, বলবে যে না, ওদের দেশের লোক আমাদের দেশে ঢুকতে দেওয়া যাবে না। এবং আমাদের দেশের লোক ওই সমস্ত দেশে গিয়ে থাকলে, অবৈধভাবে যদি থাকে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, আমেরিকা, কানাডা ইত্যাদি দেশে, সেখানে তো প্রচণ্ড রকম হিউম্যান রাইটস আছে, তাই না? তো ওখানে থাকলে রাজনৈতিক আশ্রয় টাশ্রয় নিয়ে তারপরে ওখানে মনে করেন যে থাকা যায়, বৈধ হওয়া যায়, একটা পর্যায়ে কিন্তু বৈধ হওয়া যায়। সেই সুযোগ কিন্তু ওদের দেশে ছিল, কিন্তু সেগুলোও তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? কারণ তারা দেখতে পাচ্ছে যে এই লোকজনগুলো তারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের মতো অন্যান্য দেশ থেকে এরকম বৈধ অবৈধ নানাভাবে নদী, খাল, মরুভূমি, সাগর, বন জঙ্গল পাড়ি দিয়ে, হ্যাঁ, ওইভাবে যারা যায় সাগর মরুভূমি পাড়ি, বন জঙ্গল পাড়ি দিয়ে যারা যায়, তাদের ভিসাকে বলা হয় যে টারজান ভিসা। টারজান ভিসা তো বোঝেন, মানে কোনো ভিসা ছাড়াই ওই ঝুলে ঝুলে বন জঙ্গলের মধ্যে দিয়ে ঝুলে ঝুলে কোনো দেশে ঢোকে, এটা হলো টারজান ভিসা। ওভাবে তো যাই, আবার এইভাবে 2 নম্বর ওয়েতে ভুয়া জাল ভিসা নিয়েও কিন্তু যায়। তো এরপরেও ওই সমস্ত দেশের লোকজন দরকার, অর্থাৎ তারা যে লাথি দিয়ে খেদিয়ে দেয় তা কিন্তু না। কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে থেকে বেশ কিছুকাল আগ থেকে এদেরকে মানবিক কারণে থাকতে দিত। আচ্ছা ঠিক আছে, থাক, তোর অসুবিধা নেই, আমাদের দেশের লোকজনও দরকার আছে। কিন্তু ওরা যখন ওইখানে বৈধ হয়ে থাকে, এরপর তার মাথায় ওই যে ইসলামের ভূত চাপে, যেটা আমি বারবার বলি যে ধর্মের ভূত চাপে। ওই দেশের গণতান্ত্রিক মুক্ত বিহঙ্গের মতো পরিবেশে থেকে এইবার সে হালাল খাবার খোঁজে বা হালাল খাবারের দোকান দেয়, তারপরে মসজিদ বানায়, মাদ্রাসা বানানো শুরু করে। এইবার মানে এমন কঠিন ধার্মিক হয়ে পড়ে যে এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডেও, মানে ধর্মগত সন্ত্রাসী কর্মকাণ্ড, উগ্রবাদী কর্মকাণ্ডের সাথেও কিন্তু তারা জড়িত হয়ে যায়। তো তাহলে এদেরকে কেন তারা আশ্রয় দিবে বলেন? এদেরকে কেন তারা আশ্রয় দিবে? এরা বাংলাদেশটাকে নিজেদের ধর্মীয় আদর্শ এবং নিজেদের খাসলত, আসলে ধর্মীয় আদর্শ ছাড়াও বাংলাদেশের মানুষের খাসলত মানে বৈশিষ্ট্য তো খুবই খারাপ। অর্থাৎ সমস্ত রকম নিচু কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হবে, ঠকবাজি, প্রতারণা, ধান্দাবাজি, হেন কোনো কাজ নাই, তাদের রক্ত অস্থির মধ্যে নাই। এরা ঠকবাজি করে যদি জিতে যায় তাহলে সেটাকে অত্যন্ত স্মার্টনেস মনে করে। ঘুষ দুর্নীতি করে যদি ধরা না পড়ে তারা সেটাকে স্মার্টনেস মনে করে। বাংলাদেশে এটাই কিন্তু বৈশিষ্ট্য। অর্থাৎ প্রতারণা করে বিদেশে চলে যদি যেতে পারে, এটাকে কিন্তু এরা ভয়ঙ্কর স্মার্টনেস মনে করে, যে বলে যে দেখো আমরা সব কিছু ফাঁকি দিয়ে ভুয়া জাল ভিসা দিয়ে ঠিকই চলে আসি, তাই না? তো এই ধরনের নেতিবাচক বিষয়গুলো যদি কোনো দেশের মানুষের মধ্যে মানে গুণবাচক বিষয় হয়, মানে স্মার্টনেস মনে হয়, বুদ্ধিমত্তা মনে হয়, ভাই তাহলে এই দেশকে তো ভাই অন্য সভ্য দেশ তো কী করবে, বয়কট করবে না? আমরা বাংলাদেশের মানুষ বলে যে ভারত বয়কট, ভারত বয়কট। দেখছেন, আসলে ভারত বাংলাদেশকে বয়কট করা লাগে নাই, অটোমেটিক্যালি বাংলাদেশ কিন্তু বয়কট হয়ে যাচ্ছে। এই যে প্রায় 2 বছর ধরে ভিসা দিচ্ছিল না, তাই না? তো দেখেন, যে বাংলাদেশের মানুষ ভারত বয়কট বলে চিৎকার করলো, যখন ভিসা ছেড়ে দিল, লাখে লাখে লোক হুমড়ি খেয়ে পড়লো ভারতের ভিসা নিবে। তবে আমি যতটা শুনছি, ভারতও নাকি এইবার খুবই কড়াকড়, ওই দরখাস্ত দিলেই ভিসা দিচ্ছে, বিষয়টা
এরকম না, আগে যেমন গণহারে দিত এইবার নাকি দিচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশের মানুষের এই শিক্ষাগুলো হওয়া উচিত, তাদের বোঝা উচিত যে তারা তাদের ধর্মীয় আদর্শ, তাদের মতবাদ, তাদের চিন্তা চেতনা এবং তাদের খাসলত দিয়ে তার দেশটাকে ধ্বংস করে এইবার তারা অন্য দেশে গিয়ে সেই দেশে ধ্বংস করতে চাইবে, আর তারা তাদেরকে সেই সুযোগ দিয়ে এটা কিন্তু দিন আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? তো এখন পরিশেষে প্রশ্ন হচ্ছে যে এরা এই যে এই বিমানের থেকে বোর্ডিং পাসই বা পাইল কেমনে, আর ওই যদিও ইমিগ্রেশন পুলিশের কিন্তু ইয়ে আছে, সেই ধরনের কলাকৌশল তাদের আছে কীভাবে ভিসা চেক করা যায়, তো এই জায়গাগুলোও তারা ক্রস করে গেছে। এর মানে কি? মানে হচ্ছে ওই যে ট্রাভেল এজেন্সির কোম্পানি এদেরকে জাল ভিসা করে দিয়েছে, নিশ্চয়ই বাংলাদেশ বিমানের লোকজনদেরকে তারা টাকা দিয়েছে, এই জন্যে তারা অকাতরে ওই বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, তাই না? এবং নিশ্চিতভাবে এই যে ইমিগ্রেশন পুলিশ তাদেরকেও টাকা দিয়েছে, তা না হলে এরা ছাড়লো কী করে? একজন না, দুইজন না, ৭৬ জন, তাই না? এর মধ্যে কেউ না কেউ তো ধরা পড়বেই, তাই না? তো চিন্তা করে দেখেন যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ প্রতারণা করবে এবং যে প্রতারণার সাথে বাইরের দেশকে জড়াবে। ভাই, নিজের দেশে আপনি প্রতারণা করেন সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলো, আপনি প্রতারণা করে মানুষদেরকে অবৈধভাবে আপনি মালয়েশিয়া পাঠাবেন, অন্য বিভিন্ন দেশে পাঠাবেন, আর তারা যখন এটা জানতে পারবে তখন তারা কি বাংলাদেশের এগেনস্টে পদক্ষেপ নেবে না? ফলাফল যা হবার, আস্তে আস্তে বাংলাদেশ কী হবে? সারা পৃথিবী থেকে অলিখিতভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশ ওই বলে না ভারত বয়কট করো, জি না, এইগুলো বলা লাগবে না, বাংলাদেশকেই আলটিমেটলি ওয়ান্স আপন এট এ টাইম এভরি কান্ট্রি উইল বয়কট। হ্যাঁ, এটাই কিন্তু ঘটতে যাচ্ছে। আর বাংলাদেশের মানুষ এতে করে যে আসলে কোনো শিক্ষা পাচ্ছে তা কিন্তু না, বরং আরও উল্টে বাংলাদেশের মানুষ আরও উন্মাদনার সহকারে বাংলাদেশে আরও ধর্মীয় মানে বিধিবিধান চালু করার জন্য পাগল হয়ে গেছে, তাই না? সারা বাংলাদেশে কলেমার পতাকা ইয়ে হচ্ছে। তারপর সেনাবাহিনীতে দেখলাম 4 জন খলিফার নামে কি জানি রেজিমেন্টেন্ট বানাবে বা বানিয়ে ফেলছে অলরেডি। মানে পুরো দস্তুর বাংলাদেশকে একটা ইসলামিক কান্ট্রি বানানোর জন্য কিন্তু পুরো দমে চতুর্দিক দিয়ে কিন্তু চেষ্টা চরিত্র চলছে। তো এই যদি হয় অবস্থা, মানে বর্তমানে কিভাবে দেশকে বাঁচিয়ে রাখা যায়, দেশের নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো যায়, আয় উপার্জন বাড়ানো যায়, এদিকে কারো কোনো নজর নাই। কিভাবে আরও দেশটাকে ইসলামীকরণ করে একেবারে পুরো আইএস টাইপের বা তালেবান টাইপের শাসন এখানে চালনা করা যায়, সেই চেষ্টায় সবাই কেন জানি একসাথে উঠে পড়ে লাগছে। আমি জানি না এইগুলো করার পর তাদের সামনে কিন্তু আফগানিস্তান আছে উদাহরণস্বরূপ, যে তার পরিস্থিতি কী, তাই না? বা আইএস যেটা চালু ছিল ওই যে সিরিয়া ইরাকে, এগুলো তো জানে। এতগুলো নমুনা সামনে থাকার পরে এমনকি পাকিস্তানের উদাহরণও তো দেখতে পারে যে এই ধর্ম নিয়ে রাজনীতি করে 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 পাকিস্তান আজকে ভিখারি রাষ্ট্রে পরিণত হয়েছে। এতগুলো উদাহরণ চোখের সামনে আছে, চারপাশে পড়ে আছে। এগুলো দেখেও বাংলাদেশের মানুষের কোনো চেতনা নাই, তারা এই আগুনে ঝাঁপ দিবেই। এখন কি আর করা যাবে বলেন? জেনে শুনে বুঝেও যদি আগুনে ঝাঁপ দিতে যায়, আমি তো আর কিছু করতে পারি না, তাই না? ধন্যবাদ।